বয়স মাত্র 10 বছর, কিন্তু কাজের অভিজ্ঞতা 6 বছর। কি অঙ্ক মিলছে না? না মেলারই কথা। আপনাদেরকে আর একটা ক্লু দেই। আজকে আমরা যেসব প্রতিষ্ঠানের গল্প বলবো সেখানে শতকরা 50% শিশু শ্রমিক কাজ করে, যদিও সেই সত্যগুলো তারা সমাজ সভ্যতার বাইরে আড়াল করে রাখে। যারা বুঝতে পেরেছেন কিংবা পারেননি তাদের জন্য বলি, টিম আন্ডারকভার আজকে অনুসন্ধানী তথ্য এবং ছবিতে বিড়ি কারখানার ভেতরে শিশু শ্রমিকদের জীবনের গল্প বলবে। যে গল্পের শিরোনাম, শিশুটির নাম শ্রমিক। চোখ থেকে অনুসন্ধানী চশমা খুলে ফেলে খালি চোখে দেখলে বিড়ি কারখানাগুলোকে খুব নিরীহ মনে হবে। একটা দালান, সেখানে কিছু শ্রমিক কাজ করে, বাইরে বড় গেট যার রং লাল কিংবা নীল। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে অনুসন্ধানের কিছু নেই, কারণ তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয় এবং এখানে শিশু শ্রমিকরাও কাজ করে না। কিন্তু খুলে ফেলা অনুসন্ধানী লেন্সটা চোখে পড়লেই এই নিরীহ গোছের কারখানারই অন্য চিত্র, উল্টো চিত্র। তোমার বয়স কত? 10 বছর। প্রতিটা বাচ্চায় কাজ করবে, না করলে খাওয়ার পথ নাই তো বাবা। চাউলের দাম 60 টাকা। আসিয়ে কোনো ক্যামেরা চালু করতে পারবেন না, শ্রমিকদের কাছে একটা লাঞ্ছিত হয়ে যাবেন, এটা করিয়েন না। এখানে শিশু শ্রম নিষিদ্ধ। কেন শিশু লাগবে? কেন? বয়স যার হয়েছে তার তো হাত চলে না। বিড়ি শ্রমিক মালিকদের বিরুদ্ধে আর কোনো কথা বলার কোনো রাস্তা নেই। ইঙ্গিত দেওয়া প্রতিটি ছবির পেছনের ঘটনা অনুসন্ধানে চিরচেনা ছদ্মবেশী রূপে রংপুরের হারাগাছ এলাকায় একটি বিড়ি কারখানার সামনে টিম আন্ডারকভার। যুদ্ধের কৌশলের অংশ হিসেবে বাইরে এক টিম আর ভেতরে আরেকটি। যে কারখানাটির সামনে আছি তার নাম আনসার বিড়ি কারখানা, যার দেয়ালের চোয়ালে স্পষ্ট করে লেখা আছে এখানে শিশুশ্রম নিষিদ্ধ। দেখতে দেখতে কারখানার সামনের এক দোকানদারের সাথে একটু আধটু ভাব জমানো। তার নাম রাশেদ। এই বাচ্চাগুলিও করে? বাচ্চা না, ছোট বাচ্চার কথা বললেন না। নারী বেশি না পুরুষ বেশি? এখানে পুরুষ বেশি, নারী বেশি। এখানে পুরুষ লোক নাই, পুরুষ লোক সবগুলো ঢাকা আছে, কর্ম নাই। এরা চা নাস্তা করার জন্য এগুলো কাজ করে। এখানেও পুরো সত্যটা উঠে আসলো না, তাই টিম আন্ডারকভারের আরেক অংশ, যারা এরই মধ্যে অনুসন্ধানী হয়ে কারখানার ভেতরে, তাদের চোখে বিষয়টি দেখায়। শিশুশ্রম নাকি নিষিদ্ধ? তাহলে মায়ের দুপাশে এই দুজন কি শিশু নয়? দেখুন তাদের কচি হাতগুলো কলম ধরার বদলে কিভাবে বিড়ির কফিনে তামাটে তামাক ঢোকাচ্ছে। আপনারা মা মেয়ে দুইজনই কাজ করতেছেন? তার মানে আপনারা 2 দিন কাজ করে কত টাকা পান? 40 টাকা। এই দৃশ্য মন ও মগজে গেঁথে নিয়ে কারখানার আরও একটু গভীরে। যতই গভীর ততই অন্ধকার আর ঘুপছি। তারই মধ্যে দেখা হয় এই বাচ্চার সাথে। তামাকের উটকো গন্ধে মাতালের মতো নেশায় আচ্ছন্ন হয়ে এক ধ্যানে বিড়ি বানাচ্ছে। তোমার বয়স কত? 10 বছর। কতক্ষণ কাজ করো এখানে? সারাই। কত টাকা পাও দৈনিক কাজ করে? 130 টাকা আবিলে। 100 টাকা আবিলে। কতদিন ধরে কাজ করো এখানে? 7 বছর। 7 বছর বয়স থেকে কাজ করো? তার মানে 3 বছর হয়ে গেছে তুমি কাজ করতেছো না? হ্যাঁ। যতই ভেতরে যাওয়া যায় ততই যেন রহস্য ঘরের দরজা জানালা খুলে যায়। দেখুন, এই শিশু একা নয়, তার আরও সহকর্মী আছে, যারা প্রায় সবাই একই বয়সী। অন্ধকারে আলো হাতড়ে বেড়ানোর মতোই এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখে পড়ে শিশু, নারী আর বৃদ্ধে ঠাসা এই আনসার বিড়ির কারখানা। এদিক ওদিক করতে করতে চোখে পড়ে ম্যানেজার সাহেবের টেবিল, যেখানে ছেঁড়া, অনেক ছেঁড়া, জঘন্য ছেঁড়া টাইপ কিছু 2 টাকা আর 5 টাকার নোট। সেগুলো মূলত পারিশ্রমিক, মৃত্যু ঝুঁকি নিয়ে জীবিকার পারিশ্রমিক। সব টাকাই তো দেখা যাচ্ছে যে ছেঁড়া। ছিঁড়ে বেড়াইবে মানে সবাইকে যা দিচ্ছেন সবই দেখা যাচ্ছে যে ছেঁড়া টাকা। কতজন শ্রমিক এখানে কাজ করে? 500-700। এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। বাচ্চা কাচ্চাই বেশি আর কি। কার কত কি এভাবে আর কি টাকা পয়সা দেন। যে 10 টাকা পাইছে একজন, না? ওটা হিসেব আলাদা। 20-30। জাতিসংঘ শিশুদের যে 38টি কাজে যুক্ত করতে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে 4 নম্বরে আছে বিড়ি ও সিগারেট শিল্পে কাজ করা।
কিন্তু বাংলাদেশের নিয়ম নীতির তোয়াক্কা না করে অধিকাংশ কারখানার বেশিরভাগ শ্রমিকই শিশু। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞার মতে শুধু হারাগাছেই ৩৫টি কারখানায় প্রায় ২০,০০০ শিশু শ্রমিক কাজ করছে, যাদের বেশিরভাগের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। মেনাজ বিড়ি কারখানা, লোকেশন সেই একই জায়গা, হারাগাছ, রংপুর। যদিও দেয়ালে ঝুলছে শিশু শ্রমবিহীন কারখানা, তবুও চোখে পড়ে শিশু তার মাথায় বিড়ির বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে। চোখে দেখা তথ্যকে সত্য ছবিতে বদলে দিতে কারখানার ভেতরে ঢুকে পড়া। আসলে ভেতরে সেই একই অবস্থা, ঠিক আনসার বিড়ির কারখানার মতোই। অনেক শিশু শ্রমিক হিসেবে এখানে কাজ করছে। কি নির্মম বাস্তবতা দেখেছেন? অনেকের মধ্যে একজনের সাথে কথা বলা, যে ২-৩ বছর ধরেই এই কারখানায় কাজ করছে। একদিনে কত দেয়? কত টাকা দেয়? মানে 4,110 টাকা। এখানে কদিন ধরে কাজ করো? কতদিন? 2-3 বছর। একজনের সাথে কথা বলা শেষ করে আরেক শিশুর দিকে মনোযোগ দেওয়া। দেখুন কতই বা বয়স তার, সে কি ঠিকমতো বোঝে সে কি করছে, তার কাজটা কি, অথচ ভাগ্যের চাকা তাকে এই কারখানায় এনে ফেলেছে। কাজ করো তুমি? হ্যাঁ? কি নাম? নাম কি তোমার? হ্যাঁ? অনুসন্ধানী সাংবাদিকতা এত সোজা নয়। এলাম দেখলাম জয় করলাম টাইপ তো মোটেই নয়। মেনাজ বিড়ি কারখানায় অনুসন্ধানী ছবি সংগ্রহের সময় হঠাৎ মালিক পক্ষের একজন আমাদের উপস্থিতি টের পেয়ে যায়। তখনই জিজ্ঞাসাবাদ শুরু। উপরন্তু বাইরের লোক ঢোকায় তারা চটে যায় ভেতরের লোকজনের উপরে। আমাদের লোকের দায়িত্ব যেটা ছিল ওইটাকে তো কেউ প্রবেশ করলে ওদের ভালো করে লক্ষ্য রাখতে হবে, কেন প্রবেশ করতে চায় জিজ্ঞাসা করতে হবে। ওরা বলতেই পারতেছে না, আমি আপনাকে দেখতেছি এবং জিজ্ঞাসা করতেছি কে ঢুকছে, ওরা বলতে পারতেছে। বাধা পেয়ে মেনাজ বিড়ি কারখানার অনুসন্ধানে একটু ছেদ পড়ে। সেই বাধা ডিঙিয়ে আবারও গোপন ক্যামেরা চালু। তখনই ধরা পড়ে কচি মুখগুলোতে তামাকের অভিশাপ, কচি বুকগুলো ধুঁকছে। মেনাজে যখন একদল অনুসন্ধানী, তখন অন্য দল সেই কারখানার পাশের একটি স্কুলের সামনে। সেখানে কথা হয় কয়েকজন ক্ষুদে শিক্ষার্থীর সাথে। তাদের কথা শুনলেই বুঝতে পারবেন তারা আসলে কি করে, কেন করে। কি আছে বাবুরা, কোন জায়গায় পড়ো তোমরা? এইটাতে? না, ওই সাইডে। আচ্ছা, আর কি করো? আর তো বাসায় বাবা মার কাছে সাহায্য করি। বিড়ি মানে বানাইতে কি অনেক মজা? অল্প মজা। প্রথম বানাইতে ভালো, আর পরে বানাইতে এখন আর ভালো লাগে না? হ্যাঁ। কি হয় না, কাশি হয় তোমাদের? হ্যাঁ, বিড়ি যেখানে গাছে যেখানে একটু কাশি হয়। কাশি হয়, অসুস্থ লাগে না? আপনি কি জানেন বিড়ি কারখানার অন্ধকার কূপে কাজ করা একজন শিশু শ্রমিক দিনে কত টাকা উপার্জন করে? 12 টাকা 8 পয়সা থেকে 14 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 15 টাকারও কম। জীবনের বিনিময়ে তাদের এই জীবিকা। বিরতির ক্ষণিক বিরহ শেষে টিম আন্ডারকভার তাদের সেই করুণ জীবনের জীবিকা অর্জনের গল্পগুলো একে একে বলবে। টিম আন্ডারকভারের অনুসন্ধানী তথ্য বলছে বিড়ি কারখানার অন্ধকার কূপে কাজ করা শতকরা 55% শিশু স্কুলে যায়, আর বাকি 45% তাদের সে অন্ধকার ঘরকেই জীবন জীবিকার স্কুল বানিয়ে ফেলেছে। অনুসন্ধানী গল্পের বাকি ডালপালা মেলার আগে আরও দুটি কারখানার অন্দরমহলের গল্প বলতে চাই। দেখছেন মায়া বিড়ির ফ্যাক্টরি। বিড়ির নাম মায়া, কিন্তু এখানে কোনো মায়া দয়া আছে বলে মনে হয় না। দেখুন কি দৃশ্য! শিশু শ্রমবিহীন কারখানায় শুধুই শিশু শ্রমিক। শিশুর দিকে চোখ রাখতে রাখতে এক বৃদ্ধর দিকে চোখ গেল। বিড়ি কাজ করি 60 বছর। হ্যাঁ, 60 বছর থেকে। 60 বছর? এতে জীবনটাই গেল। যদি তার কথা মানি তাহলে তিনিও একসময় শিশু শ্রমিক হিসেবে এখানে কাজ শুরু করেছিলেন। ওই শিশু বয়স থেকে একদম এই পর্যন্ত কাম করতেছে। এক সময় এখানে ঢুকছেন শিশু হয়ে, এখন বৃদ্ধ বয়সে কাজ করতেছে। এই কাজ করে কি আপনার সংসার চলে? চলে চলে না, তারপরে এই কাজ করেন? তারপরে করি।
বিড়ি ফ্যাক্টরি ঘুরে দেখতে গিয়ে মালিকের আলিশান বাড়িও চোখে পড়ে। গাড়ি বারান্দায় আছে 8 থেকে 10টি নামি দামি ব্র্যান্ডের গাড়ি। এটা প্রাডো না? এই মালিকের গাড়ি না এগুলা সব? একদিকে বৃত্তের প্রাচুর্য আর অন্যদিকে শিশুশ্রম, শ্রমিক শোষণ। বাহ! অন্য কারখানার অন্দরে যাবার আগে জানিয়ে রাখি, বিড়ি ফ্যাক্টরিতে শিশুদের 4 ধরনের কাজ করানো হয়। 1. বিড়ির খালি ঠোস তৈরি। 2. খালি ঠোসে গোড়া তামাক ঠোকানো। 3. তামাক ভরা ঠোসের মাথা মোড়ানো। আর 4. বিড়ির প্যাকেট তৈরি করা। এবার একটু ঐকিক নিয়মের অঙ্ক শেখাবো আপনাদের। একজন শিশু শ্রমিক প্রতি 1000 ঠোস তৈরির জন্য মজুরি হিসেবে পায় 7 টাকা 50 পয়সা। রোজ 4 থেকে 6 ঘন্টা কাজ করলে সে বানাতে পারে প্রায় 4000 ঠোস। তার মানে প্রতিদিন তার রোজগার 32 টাকা। এদিকে মাসে কাজ হয় মোট 12 দিন। তাহলে 12কে যদি আমরা 32 দিয়ে গুণ করি তাহলে দাঁড়ায় 384 টাকা। আর 384কে 30 দিন অর্থাৎ 1 মাস দিয়ে ভাগ করলে হয় 12 টাকা 8 পয়সা। মানে একজন শিশু শ্রমিক সারাদিন মৃত্যু ও নানাবিধ অসুখ বিসুখের ধকল মাথায় নিয়ে আয় করে প্রায় 13 টাকা। আর তামাক ঢোকানোর পর বিড়ির মুখ মুড়ালে পায় দিনে 14 টাকা। আমরা যারা সভ্য সমাজের সাধু, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত, তারা কি আপনার আমার শিশুদের জন্য এই জীবন একবারের জন্যও, একদিনের জন্যও ভাবতে পারি? আপনার ভাবনার খোরাকে শেষ পেরেক হবে ভরসা বিড়ির কারখানা। একটু ফোকাস বদলাতে চাই। এই বৃদ্ধের দিকে তাকান। কঙ্কালের ওপর চামড়া ছাড়া আর কিছুই নেই। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, তবুও হাত চালাচ্ছে, বিড়ি গড়ছে। অসুখ কি হয়েছে? হ্যাঁ, হাঁপানি। এই বৃদ্ধকে দেখুন, এই পেশায় আছেন 45 বছর ধরে। ঘুণে ধরা শরীর নিয়ে বিড়ির কফিনে তামাক ঢোকাচ্ছেন আর ঢোকাচ্ছেন। শ্বাসকষ্ট হয়? হ্যাঁ। এই শ্বাসকষ্ট হলে চিকিৎসা করেন কই? মালিকের কাছে যান না যখন অসুস্থ হন? আমাকে বড় লোক হয়ে দেয়, আমার ভিতরে ফিরি না দেবে। কাজ করতে করতে এরকম হয় না? অনেকে মারা গেছে, মেলা লোক মারা গেছে, 2-3 লোক মারা যায়। ওই কিটা জানে যে ওই এই মুহূর্তে সারাও, এই মুহূর্তে লাশ সারাও বলে যে তাড়াতাড়ি লাশ সরাও। লাশ সারাও। সরকারি লোক আসলে দেখলে ওর বাঁশ দিয়ে দিবে। 50 বছর থেকে কাজ করে। 50 বছরে 50 বছর থেকে কাজ করে। এখানে তো অনেক অসংখ্য শিশু কাজ করতে। হ্যাঁ, করে। কারখানার ভেতরের দুনিয়া সম্পর্কে তো বেশ ভালো ধারণা দিলাম। এবার একটু কারখানার বাইরের গ্রামগুলোকে দেখাতে চাই। আসলে বাস্তবতা হলো, গ্রামগুলো আর গ্রাম নেই, সেগুলো মিনি কারখানায় বদলে গেছে। বাড়ি বাড়ি এভাবে নানা বয়সের নারী ও শিশুরা বিড়ি তৈরির কাজে লিপ্ত। মজুরি কত তাদের জানতে চান? শুনুন তাদের মুখেই। হাজারে কয় টাকা পান? 8 টাকা দেয়, 7 টাকা দেয়, 6 টাকা করে হয়। মানে 20 টাকা দিলে 4000 পাবেন নাম্বার, এরকম? হ্যাঁ। 1000 বানালে কয় টাকা পাবেন? 8 টাকা, 7 টাকা, 6 টাকা, যেদিন যেমন। টিম আন্ডারকভার হারাগাছ এলাকার বাড়ি বাড়ি ঘুরছে। যেখানেই দেখি সেখানেই শিশুশ্রম। এই যে দেখছেন, মায়ের সাথে মেয়ে বসে আছে, সেও কারখানার শিশু শ্রমিক। বানাই এই যে বিড়ি গাজি আর বিড়ি মোড়াই চাকু দিয়ে। মানে তামাক ভিতরে ঢুকায়? হ্যাঁ, ভিতরে ঢুকায় মোড়াই। মোড়াও। ওখানে বিড়ি কারখানার মধ্যে গন্ধ কিরকম? গন্ধ তো জনা তো থামাই যায় না। এই হাতে কি কড়া পড়ছে বিড়ি বানাইতে? হ্যাঁ, এটাই তো করা পড়ছে। ঘরে ঘরে নারী আর শিশুদের কোমল হাতগুলো বিড়ি শ্রমিকে বদলে গেছে। এই যে মেয়েটি, কতই বা বয়স তার, 7 কিংবা 8, তারও ভাগ্যে বিড়ি শ্রমিকের তকমা। নারী ও শিশুদের বাইরেও গর্ভবতীরাও বিড়ি শিল্পে কাজ করছে, যেটা তাদের জন্য খুবই ভয়ানক। ডাক্তারি শাস্ত্র বলছে এই কারণে অনাগত শিশুটি প্রতিবন্ধী হতে পারে। তবে সবচেয়ে ভয়াবহ তথ্য কি জানেন? রংপুরের সব এলাকার চেয়ে হারাগাছে প্রতিবন্ধী শিশুদের সংখ্যা বেশি, যার এক এবং একমাত্র কারণ বিড়ি কারখানা। এত ক্ষতি জেনেও তারা কেন নিজেদের ভবিষ্যৎ এভাবে শেষ করছে? উত্তর খুবই সোজা, অভাব, চরম অভাব। সারাদিন মান কর্ম করিয়ে কোনোদিন হয়তো 90 টাকা হয়, আনিয়ে কি 100 চাল কিনে খায় 60 টাকা দিয়ে। যার বয়স হচ্ছে তাই বিড়ির কাজ করতে পারে না। এখন ছোট ছোট বাচ্চার দ্বারা যদি করি না নেন,
তারা কোনো পেটত ভাত যাবার নাই, এমনও 2 সন্ধ্যে না খায়া থাকতে হয়, 3 সন্ধ্যেও থাকতে হয়। 5 থেকে 6 বছর বয়স হল বাচ্চারা বিড়িত নাকি গেল, বিড়ি না বানাইলে তার পেটে ভাত যাবে না। চাউলের দাম 60 টাকা, 50 টাকাও নয়, 60 টাকা। 1 কেজি যদি চাউল নিবে, যে সারাদিন ছেলে মেয়ে ধরি কাজ করিও এটা পয়সা জোটে না, পেট ভরা ভাত পেটত যাবে না। এবার একটু প্রসঙ্গ বদলাতে চাই। হারাগাছ এলাকায় শ্বাসকষ্টজনিত অসুখ যেমন হাঁপানি, অ্যাজমা রোগীর সংখ্যা বেশি। তাদের চিকিৎসার জন্য একটি সরকারি প্রতিষ্ঠান আছে, আগে গোপন ক্যামেরায় দেখাই সেটার বেহাল অবস্থা। হাসপাতালের বেশিরভাগ কক্ষই তালা মারা। এখানে ওখানে ময়লা আবর্জনা। অনুসন্ধানী ক্যামেরায় অনেকক্ষণ তথ্য সংগ্রহের পর গণমাধ্যম কর্মী হয়ে ভেতরে ঢুকতেই যেন ভেড়ার দলে বাঘ পড়ার দশা। ছুটোছুটি শুরু, সে যাই হোক, টিকিট কাউন্টারে লোক নেই। হাসপাতালে রান্নাঘরের বেহালতম দশা। 3 কেজি 400 গ্রাম মাংস পাওয়ার কথা, সেখানে মাংস পাইছি আমি 1 কেজি 800 গ্রাম। বহু মূল্যবান যন্ত্রপাতিগুলো অযত্ন আর অবহেলায় নষ্ট হবার জোগাড়। এত সব প্রতিকূলতা পার হয়ে ওয়ার্ডে গিয়ে দেখা যায় বেশিরভাগই বিড়ি কারখানায় কাজ করা শ্রমিক, যারা হাঁপানি কিংবা অ্যাজমা নিয়ে ভর্তি। আপনি কি করতেন? আমরা টাঙ্কু ভাঙছিল বাবা। তাঙ্কু মানে তামাক ভাঙছেন? হ্যাঁ, টাঙ্কু কত বছর ভাঙছেন কাকা? 40-45 বছর। 40-45 বছর তামাক ভাঙছেন। তামাকের ফ্যাক্টরিতেও কাজ করছেন? হাঁপানি হয়ে গেছে, তামাকের ঘ্রাণ গন্ধ। কি করা যায় বাবা, পেটে তো আর মানে না। হাসপাতালের ব্রাদারের কথাতেও একই তথ্য পাওয়া গেল। সেই সাথে জানা গেল অব্যবস্থাপনার আরও কিছু চিত্র। হাসপাতালে অভিযান পরিচালনায় যখন এক টিম ব্যস্ত, তখন অন্য টিম বিড়ি কোম্পানির সাবেক এক ম্যানেজার, যিনি 30 বছর কাজ করেছেন, তার কাছ থেকে তথ্য নিতে ব্যস্ত। শুনুন রাজসাক্ষীর জবানবন্দি। আমি ম্যানেজার ছিলাম বিড়ি ফ্যাক্টরির দায়িত্বে, 41 বছর ছিলাম। আমি রিটায়ার্ড হয়ে গেছি। এখানে তো সবাই অসুস্থ, এটা আমিও অসুস্থ। ওরা ছড়ি কেন, যারা জড়িত তারাই অসুস্থতা হয় কেন? আমার জন্য আমার চিকন ধোলা, ওই সবার শ্বাসকষ্ট, আর কিছু ক্যান্সার তো ক্যান্সার হয়, অনেক কিছু রোগ হয়। এখন কি বুঝতে পারছেন বিড়ি শিল্পে শিশুশ্রম নিয়ে টিম আন্ডারকভারের কেন এত আগ্রহ? না পারলে এক কথায় বলি, প্রকাশ্যে মিথ্যাচার আর এই সমস্ত নিয়মনীতি ভঙ্গ করার কারখানা রূপান্তরিত হয়েছে বিড়ি কারখানাগুলো। কিন্তু প্রশ্ন হলো, খুল্লা এসব দুর্নীতি কি কর্তৃপক্ষের চোখে পড়ে না? চোখে পড়ে কি পড়ে না, এই প্রশ্ন নিয়ে প্রথমে রংপুর জেলার সিভিল সার্জনের অফিসে টিম আন্ডারকভার। দুঃখজনক হলেও সত্য, তিনি এই সমস্যা সম্পর্কে পুরোপুরি অবহিত নন, কারণ তিনি নতুন এসেছেন। আচ্ছা, আপনি ওই যে বিড়ি কোম্পানিগুলো হারাগাছে কোনো সময় গেছিলেন? ওইখানে স্বাস্থ্য কোড মানা হয় কি? স্বাস্থ্য কোড মানা হয় না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করিয়ে ফোনের তথ্যপাত্র নিয়ে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। টাস্কফোর্স এখন পর্যন্ত মানে ভিজুয়ালাইজড উদ্যোগ প্রতীয়মান হচ্ছে না আমাদের রংপুর জেলায়। মোটিভেশন করবো প্রথমে, তারপরে না হলে আমরা আইনের প্রক্রিয়া যতগুলো রয়েছে সেগুলো ইম্পোজ করার চেষ্টা করব। সিভিল সার্জনের কাছ থেকে তথ্য নিয়ে ডিসি অফিসে কি করবেন, কেন করছেন না, এসব প্রশ্নের উত্তরে তিনিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। শিশুরা এখানে কাজ করছে, গর্ভবতী মায়েরা কাজ করছেন। শিশুদের জন্য এটি খুবই অনুপযোগী পরিবেশ। একটা শিশু শ্রম যে আইন, এই আইনের পরিপন্থী, সাথে সাথে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। যারা বিড়ি ফ্যাক্টরি মালিক, তাদেরকে আমরা অ্যাওয়ারনেস, সচেতন বৃদ্ধির মাধ্যমে এই কর্ম থেকে তাদেরকে বিরত রাখা, প্লাস যারা সচেতন হওয়ার পরও শিশুদেরকে কর্মে নিয়োগ করতে চাচ্ছে, তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। কিন্তু বাস্তবতা হলো, গত প্রায় 1 দশকে কখনো কোনো দিন কোনো কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার কারণ কি জানেন? কারণ কোম্পানিগুলো এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছে। রক্ত শুষে শুষে যোগ যেমন বড় হয় এবং ভয়ঙ্কর আকারে ধারণ করে, ঠিক হারাগাছের এই গরিব বিড়ি শ্রমিকগুলোর রক্ত শুষে শুষে এমন এক পর্যায়ে গেছে যে বিড়ি শ্রমিক মালিকদের বিরুদ্ধে আর কোনো কথা বলার মানে কোনো রাস্তা নেই। কারণ এই বিড়ি শ্রমিকগুলো অধিকাংশগুলো অশিক্ষিত, তারা মনে হচ্ছে ওদেরই একটা পোষা প্রাণীর মতো, বিড়ির মালিক যা বলেই ওরা তাই শোনে।
সেই রাজত্বের ভেতরে গণমাধ্যম কর্মী হিসেবে প্রবেশের পরিকল্পনা নেওয়া। যাচ্ছি মায়াবড়ির কারখানায়। ভেতরে ঢুকতেই তেড়ে আসার মতো অবস্থা। বাইরে যান আপনি, বাইরে দাঁড়ান থাকুন। তাকে সামলাতে সামলাতে আরও কয়েকজন চলে আসে। চোখে মুখের রাগ, কিছু একটা করে ফেলবে টাইপ অবস্থা। আমাদেরকে রীতিমতো সসম্মানে পাকড়াও করার মতো নিয়ে যাওয়া হলো ম্যানেজারের দোতলায়। সেখানে গিয়ে ঠান্ডা মাথায় হুমকে দিলেন কারখানার লোকেরা। ধরেন বাংলাদেশের সব জায়গায় তো মোটামুটি কম বেশি যায়, ক্যামেরা পার্সন ক্যামেরা অন করবে না অফ করবে, এইটা আপনারা কি নিয়ন্ত্রণ করেন? এখানে আসিয়ে কোনো ক্যামেরা চালু করতে পারবেন না। বেশটার এখানে ভেজালে পড়ে যাবেন, পরে মনে করেন আমরা থাকবো না, শ্রমিকদের কাছে একটা লাঞ্ছিত হয়ে যাবেন। এটা করিয়ে না। তবে বাস্তবতা কি হলো জানেন? এই ভয়ের রাজত্বে মুক্তি কিংবা মারুফের মতো শিশুরা রোজ বিড়ির সাদা কফিনে তামাক ঢুকিয়ে ঢুকিয়ে তাদের শৈশব আর কৈশোরগুলো নষ্ট করছে, কিন্তু দেখার কেউ নেই। রবি ঠাকুরের রক্তকরবী নাটকের মতো বিড়ি কারখানাগুলো আলোহীন অন্ধকার খনির মতো, যেখানে শিশুরা অভাবের বেদিমূলে তাদের শিশুত্ব বিসর্জন দেয়। কিন্তু তাদের জীবনের স্বপ্ন পূরণের জন্য বিপ্লব হয়ে রঞ্জন আসে না। তাদের প্রশ্ন, রঞ্জন কি কোনোদিনও আসবে না? তাদের এই শৈশব কৈশোর কি এভাবে শ্রমিক হিসেবে কাজ করতে করতে যৌবনে পা দেবে? এসব প্রশ্ন উত্তর খুঁজবো আমরা টিম আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমি আশিকুর রহমান শ্রাবণ হচ্ছি আপনাদের সাথে। গত আধা ঘন্টা ধরে আপনারা দেখেছেন যে আসলে বিড়ি কারখানাগুলোর ভেতরের বাস্তবতা কি, সেগুলো আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আসলে সেই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমরা এই শিল্প সংশ্লিষ্ট কিছু মানুষ, তার সঙ্গে সঙ্গে অধ্যাপক এবং তার সঙ্গে সঙ্গে মানবাধিকার কর্মী এবং সেই শ্রমিক বান্ধব যারা আন্দোলন করার চেষ্টা করছেন তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবো আমরা বাকি আধা ঘন্টা। আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে মতামত দিতে পারেন, আপনারা অনেক প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে আমাদের এই স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও যুক্ত থাকবেন, তিনি হচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন যারা বিড়ি শ্রমিক ফেডারেশন আন্দোলন করছেন, সেখানকার যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং তার পাশাপাশি আমাদের অন্য স্টুডিওতে আমাদের অনুসন্ধানী প্রতিবেদক, যিনি সেখানে গিয়ে কাজ করেছেন, সেখানে আমরাও ছিলাম, তিনি আমাদের প্রতিনিধি হিসেবে অন্য স্টুডিওতে আছেন। তার কাছ থেকে আমরা তার অভিজ্ঞতাগুলো জানতে চাইব। স্যার, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু আপনার এই স্টুডিওতে আপনি আমার সামনে আছেন। স্যার, বাস্তবতা আপনি দেখেছেন এবং আপনি নিজেও গবেষণা করেছেন। যে ধরনের শ্রমিক হোক না কেন, সেটি আসলে শিশুরা যখন যুক্ত হয়, এবং আমি দেখেছি ওখানে একজন শিশুর বয়স 10 বছর, তার কাজের অভিজ্ঞতা 6 বছরের। মানে ধরেন সে 4 বছর ধরে নিজে কাজ করছে, তার আগে বাবা মায়ের সঙ্গে কারখানাতে সে গিয়েছে এবং ওই পরিবেশে সে বড় হচ্ছে। আসলে এখানে যুক্তিতর্কের বাইরে যে আসলে কি বলা যেতে পারে স্যার? খুবই দুর্ভাগ্যজনক। হ্যাঁ, মানে এই যে শিশুদেরকে শ্রমে যুক্ত হতে হচ্ছে এবং এই বয়সে, আপনি যেটা বললেন যে 4-5 বছর বয়সে যুক্ত হয়ে যেতে হচ্ছে, এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি থাকতে পারে? এবং সেটাও কিন্তু হতে হচ্ছে এমন একটা কাজে যে কাজটা শারীরিকভাবে বা স্বাস্থ্যগতভাবে কিন্তু খুব সুবিধাজনক নয়, খুবই ঝুঁকিপূর্ণ। তো কিন্তু জীবনের কঠিন বাস্তবতা, আসলে যারা বিড়ি শিল্পের সাথে যুক্ত তারা কিন্তু জানেন যে বিষয়টা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, কারণ তাদেরকে তো তার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেতে হয়। এবং আপনারা যে প্রতিবেদন দেখালেন, যে টিম আন্ডারকভার যেটা দেখালেন, সেখানে তো বললেন যে শ্বাসকষ্ট হচ্ছে, লোকের মৃত্যুর কারণও হচ্ছে সেটা, সেই এলাকায় প্রতিবন্ধীর সংখ্যা বেশি, এবং এগুলো সবই আপনাদের সঠিক ফাইন্ডিংস। হ্যাঁ, আমরা তো রিসার্চ করতে গিয়ে সেই এলাকায় বা এই ধরনের বিড়ি এলাকাগুলোতে যে একই রকমের জিনিস পেয়েছি। কাজে এটা খুবই দুর্ভাগ্যজনক যে শিশুদেরকে এর মধ্যে দিয়ে যুক্ত হতে হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন শিশুদেরকে এরকম, মানে শিশু বয়সে, হ্যাঁ, কিংবা অতি শিশু বয়সে তাদেরকে কেন যুক্ত হতে হয়? আসলে সেই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে আমাদেরকে। তবে আমি মনে করি যে এই ব্যাপারে যে কারণে তাদেরকে যুক্ত হতে হয় সেটা হচ্ছে মূলত দারিদ্র্য, অভাব এবং ভয়াবহ অভাব। আপনাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আমি শুনলাম যে একজন নারী শ্রমিক বলছেন যে যদি শিশু এটা না করে তাহলে তার পেটে ভাত জুটবে না, চালের দাম 60 টাকা কেজি, এবং বললেন যে চালের দাম 60 টাকা কেজি, এবং এখানে 1000 বিড়ি বানিয়ে কিন্তু তারা পান
7 থেকে 8 টাকা এক একটা পার্ট কাজের জন্য। বাইরে বানালে একরকম, ভিতরে করলে আর এক রকম। হ্যাঁ, এক একটা পার্ট কাজের জন্য এগুলো। কিন্তু আপনার সবকিছু মিলিয়ে যখন একটা ফিনিশড প্রোডাক্ট একটা মানে দিতে পারেন তারা, তখন তারা পান সরকারি রেট হচ্ছে 31 টাকা 50 পয়সা 1000-এর জন্য, 1000 বিড়ির জন্য। হ্যাঁ, তো ফলে কি ভয়াবহ দারিদ্র হতে পারে। আবার এই 1000 বিড়ির উপরে কিন্তু আপনার সরকার যে ট্যাক্সটা নিচ্ছেন সেটা হচ্ছে 330 টাকা। তো ফলে আপনার এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে, হ্যাঁ, এর সাথে সিগারেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি নানা বিষয় আছে, কিন্তু আমি ওই কথায় পরে আসছি। কিন্তু আমার কাছে যেটা প্রথম কথা, যে শিশু শ্রমের যে বিষয়টা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই ব্যাপারে আমি মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটাকে নিশ্চিত করা যেন এই শিশুরা স্কুলে যায়, এই শিশুরা যেন লেখাপড়া করে। এই শিশুদের শৈশবকে চুরি করে নেওয়া হচ্ছে, কিন্তু শিশুর অধিকার আছে তার শৈশবের প্রতি। তো শিশুকে তার শৈশব ফিরিয়ে দিতে হবে এবং সেটা কিন্তু নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। সেই শিশু যেন খেতে পায়, সেই শিশু যেন পুষ্টিসম্মত খাবার পায় এবং সেই শিশু যেন তার খেলাধুলা করতে পারে, তার শৈশব, তার আনন্দ করতে হবে, সেটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। আমাদের সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আছেন। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? স্যার, নিশ্চয়ই আপনি প্রোগ্রামটি দেখেছেন, কারণ আপনার বাসায় আমরা গিয়েছি এবং সেখানে প্রোগ্রামটি আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আসলে এই রকম বাস্তবতা কিন্তু বাংলাদেশের প্রায় সবগুলো বিড়ি কারখানার ভিতরে কিন্তু একই অবস্থা। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সেখানে খুব কৌশলে সেখানে ঢুকেছিলাম, কিন্তু ওখানে ঢোকার ব্যবস্থাও ঠিকঠাক মতো হয় না। সেখানে সিভিল সার্জন আছেন, ডিসি মহোদয় আছেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারখানা পরিদর্শন করার জন্য কর্তৃপক্ষ আছেন সেই জায়গাটাতে। কিন্তু তারা আসলে গত 10-12 বছরে কোনোদিন সেই কারখানায় গিয়েছেন কিনা সেরকম কোনো নথিপত্র তাদের কাছে নেই। মানবাধিকার কমিশন আসলে এই বিষয়ে কি বলতে চায়? না, এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট। সেটি হচ্ছে আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে, আমাদের দেশের আইন লেবার লতেও পরিষ্কার করে বলে দেওয়া আছে, এবার উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে এবং সর্বোপরি ILO কনভেনশন 138, যেটা আমরা রেটিফাই করিনি কিন্তু তার অনেকগুলো বিষয় সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে। সব কিছু একত্রিত করে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো ক্রমেই কোনো শিশু, 12 বছরের নিচের কোনো শিশু কোনো লাইট কাজও করতে পারবে না। দিস ইজ ভেরি ক্লিয়ার, অ্যাবসোলুট। সো সেখানে যে কাজটা করছে, যে কাজটা তাদেরকে দিয়ে করানো হচ্ছে, যারা এই কাজটা করছে, যাদেরকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে, তাদেরকে আইনের আয়ত্তে আনতে হবে, যে ডেফিনেটলি বিকজ ভায়োলেশন অফ ল। এবং এই ব্যাপারে কিন্তু পরিষ্কার করে আরেকটা কথা বলে দিয়েছে, যারা এই দায়িত্বগুলো পালন করার কথা ছিল, যাদের কথা ছিল যে দেখেন শ্রম অধিদপ্তর আছে, শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে শ্রম অধিদপ্তরের ইন্সপেক্টর আছে, ফ্যাক্টরিজ ইন্সপেক্টর আছে, তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে যে খোঁজখবর নেবে। এই আমরা যেটা দেখতে পেলাম তাতে আমাদের কাছে মনে হয়নি যে ওই জেলার যে লেবার ইন্সপেক্টর আছে তিনি কখনো ওই ফ্যাক্টরিতে গিয়েছেন কিনা তেমন কোনো আমরা পাইনি। কারণ একবার গেলে, একবার রিপোর্ট দিলে শুধু একটা হারগাছার একটা মিল না, পার্শ্ববর্তী আরও যে সমস্ত মিল কারখানা আছে, বিড়ির কারখানা আছে, সেগুলোতে এটা বন্ধ করা সম্ভব হতো, কিন্তু সেই উদ্যোগটা নেওয়া হয়নি। এছাড়া সেখানে একটা টাস্ক ফোর্স আছে সিভিল সার্জনকে নিয়ে, ডাক্তারদেরকে নিয়ে। কারণ আমরা সবাই জানি যে তামাক এই জিনিসটার, এটার ডাস্ট, এটা যে এত বিষ, এত বড় বিষ, এটা যে এত ক্ষতিকর মানুষের জীবনের জন্য, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ওখানকার হাসপাতালের বেশিরভাগ লোককে যারা আছে অসুস্থ আছে, তাদের কিন্তু বেশিরভাগ লোকই হচ্ছে ওই তামাকের সাথে তারা সম্পৃক্ত ছিল, তামাকের এখানে কাজ করতো বা তাদের বাড়িতে তামাক নিয়ে আসা হতো। এবং গর্ভবতী মায়েরা সেখানে কাজ করছে এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে, তারা বাড়িতে এসেও কাজ করছে আর কি, এটা নিয়ে তাদের সামনেও তামাক ব্যবহার করা হচ্ছে। তার মানে একটা জেনারেশন বাই জেনারেশন এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে এবং এদের আয়ুও খুব কিন্তু কম, এরা খুব তাড়াতাড়ি মারাও যায়। তো এই যে আমরা মানুষের যে ক্ষতি করছি, আমরা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, এইটা তত্ত্বাবধান করার যারা দায়িত্ব আছে তাদেরকেও আরও অনেক বেশি সচেতন হতে হবে এবং যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। ব্যবসা করছে, ডেফিনেটলি তারা পয়সার জন্য ব্যবসা করছে, তার মানে অর্থ এই না যে অ্যাট দ্য কস্ট অফ হিউম্যান লাইফ তারা ব্যবসা করবে। আর তারপর যে মজুরি দিচ্ছে সেটাও অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সরকারের বেঁধে দিয়ে যে মজুরি আছে, এখানে বলছে যে 1000-এর জন্য সরকার পায়, যেটা আমরা শুনলাম 31 টাকার মতো, অথচ তারা বলছে আমরা 6 টাকা 7 টাকা করে হাজারে পাই।
স্যার আপনার কাছে একজন দর্শকের একটি ফোন আছে বা প্রশ্ন আছে, স্যার আপনি কি একটু সেই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করবেন কিনা? দর্শক যদি আপনি আমাকে শুনে থাকেন তাহলে খুব সংক্ষেপে প্রশ্নটি করুন, কারণ এইখানে আসলে অনেকেই রয়েছেন আপনার প্রশ্ন উত্তর দেওয়ার মতো। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে ওই ফ্যাক্টরিটা, যে বিড়ি ফ্যাক্টরিটা আপনার হারাগাছে, যে বিড়ি ফ্যাক্টরিটা, সেটার ভিতরে তো কমপ্লেন্সের কোনো আওতাভুক্ত মনে হয় না। ওইটা কি কমপ্লেন্সের আওতার ভিতরে আছে? যে কোনো একটা ফ্যাক্টরির ভিতরে কমপ্লেন্স থাকাটা অত্যন্ত জরুরি বিভাগ, জরুরি হয়ে যায়, কিন্তু ওইটার ভিতরে কোনো রকম কমপ্লেন্স ছোট বাচ্চা তো আছে মেডিকেলে, তার পাশাপাশি কোনো মেডিকেলের কোনো রাখা হয় নাই, কোনো মেডিকেলের, যেহেতু একটা ঝুঁকিপূর্ণ ওই ফ্যাক্টরিটা, তাহলে ওইটার কি কোনো কমপ্লেন্সের আওতার ভিতরে নাই, তাহলে সরকারে কিভাবে এটা? জি দর্শক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর মেজবা কামাল, সেটা হচ্ছে আপনি চেয়ারম্যান স্যারের বক্তব্য শুনেছেন, আপনি নিজেও একটি বক্তব্য দিয়েছেন, দর্শকদের ফোনও আপনি শুনলেন। আসলে এই গ্রাউন্ডটাতে আপনার কি বক্তব্য রয়েছে বা আসলে আপনার কোনো মূল্যায়ন রয়েছে কিনা এই ব্যাপারটাতে? না মানে স্পষ্টতই তো আমি মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান যে কথাগুলো বললেন তার সূত্র ধরেই বলবো যে দেখুন, আমাদের এখানে তো কাজের পরিবেশ নিশ্চিত করা, সেটার জন্য তো কতগুলো প্রতিষ্ঠান আছে, কিন্তু আমরা তো দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে কাজ করে না। আমরা কি সাভারের গার্মেন্টস ফ্যাক্টরির কথা ভুলে গেলাম? যে যেখানে আপনার যেখানে ইন্সপেক্টররা তো ছিলেন, তারা তো দেখার দরকার ছিল যে ওই বাড়িটা আপনার সেখানে উপযুক্ত কিনা। হ্যাঁ, কিন্তু আমরা তো দেখেছি যে সেখানে ভবন ধসে পড়েছে রানা প্লাজায়। তো সেরকমভাবে আপনার এখানে দেখার মতো যে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আছে, সেই কাঠামোগুলো যেন ঠিকমতো কাজ করে সেটা নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে দেখুন, বিড়ি ফ্যাক্টরিগুলো কিন্তু কোন এলাকায় গড়ে উঠেছে। বিড়ি ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে একেবারে খুবই পশ্চাৎপদ যে সমস্ত এলাকাগুলো দেশের, এবং যেগুলো হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে চর এলাকা, অনেক ক্ষেত্রে যেগুলো মঙ্গা পীড়িত এলাকা, হ্যাঁ, পিছিয়ে পড়া এলাকা, যেখানে আর অন্য কোনো কাজের ব্যবস্থা নেই। আর তাছাড়া এখন কিন্তু মাল্টি ন্যাশনাল টোবাকো কোম্পানিগুলো, বিশেষ করে বিএটিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, তারা কিন্তু দাদন দেয়, অ্যাডভান্স দাদন দিয়ে সেখানে তারা আপনার প্রলুব্ধ করে, মানে সে নীল চাষের মতো অবস্থা, তাদেরকে আপনার প্রলুব্ধ করে আপনার সেখানে তামাক চাষে বাধ্য করে এবং তাদের নির্ধারিত দামে তাদের কাছেই সেটা বিক্রি করতে হয়। তো এরকম নানান রকম জটিলতার আবর্তের মধ্যে দিয়ে এই মানুষগুলো যায়। এখন আমি আসলে আপনার ইয়াদের দিকটা দেখতে চাই, আমি শ্রমিকদের দিকটা দেখতে চাই। হ্যাঁ, আমি নিশ্চিতভাবেই তামাকের বিপক্ষে, কিন্তু আমি তো শ্রমিকের পক্ষে। স্যার আমরা কি শ্রমিক স্বার্থ নিয়ে একটু বিরতির পরে এসে কথা বলতে? হ্যাঁ, শ্রমিক স্বার্থ নিয়ে কথা বলবো, কিন্তু আমি কথাটা আলোচনাটাকে এইভাবে শেষ করব যে ধরুন আমাদের দর্শক যে প্রশ্নটা করলেন যে ফ্যাক্টরির মধ্যে মানে ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্স করছে কিনা বা কমপ্লায়েন্সটা আছে কিনা, অফকোর্স এটা দেখতে হবে। একটা ফ্যাক্টরির জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা যেন রক্ষিত হয় সেটা আপনার নিশ্চিত করতে হবে। কিন্তু আপনার ধরুন আমি মনে করি যে একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি সমধারার অন্যান্য ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তাদের সাথে একই রকম ট্রিটমেন্ট করা উচিত। ধরুন একই ধরনের পণ্য হচ্ছে, স্যার আমরা একটু বিরতিটা নিয়ে ফিরি স্যার। আসলে তো কাজে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের ছোট্ট বিরতির সময় হয়েছে, তো বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি নেব, তার উত্তরটি দেওয়ার চেষ্টা করব বিরতির পরে এসে। দর্শক নামটি বলে খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। জি, আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, মিরপুর, ঢাকা থেকে বলছি। আমি মানবাধিকার কমিশনের সম্মানিত চেয়ারম্যানকে একটু আমি বলতে চাই যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে আইএলও কনভেনশন 182 রেটিফাই করেছেন, যেখানে বলা আছে অত্যন্ত খারাপ ধরনের শিশু শ্রম নিরুৎসাহিত করার জন্য সরকার কাজ করবে। আমরা দেখলাম যে জেলা প্রশাসক এবং সিভিল সার্জন বলছেন যে আমার কাছে তথ্য নেই, আমরা দেখব, অ্যাওয়ারনেস রেজিং করব। যে ভয়াবহ চিত্র আমরা নিউজ 24 এর মাধ্যমে দেখলাম, আমি সম্মানিত চেয়ারম্যানের কাছে জানতে চাই এই ধরনের পাশ কাটানো বক্তব্যের কারণে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে কোনো মানে কার্যকর কোনো পদক্ষেপ নেবেন কিনা, যারা দায়ী এই ধরনের অত্যন্ত। আপনাকে ধন্যবাদ, প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমরা টিম আন্ডারকভার লাইভে। আমাদের সঙ্গে অনেকে আলোচকরা রয়েছেন, আমাদের সঙ্গে যেহেতু প্রথম থেকেই রয়েছেন আমাদের অনুসন্ধানী প্রতিবেদক, যার সাথে আমরা কাজ করেছি রংপুরের হারাগাছায়। তার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে যে কারখানার ভেতরের যে বাস্তবতা আমরা দেখেছি, আর সেখানে কারখানা মালিকদের যে চরিত্র সেখানে আমরা দেখেছি, আসলে যে ভয়ের রাজত্ব তারা কায়েম করেছেন বা যারা ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছেন পুরো এলাকা জুড়ে। আপনার অভিজ্ঞতা খুব সংক্ষেপে আমাদের কাছে একটু শেয়ার করতে যদি আপনি পারেন। জি, ধন্যবাদ শ্রাবণ। প্রথমেই বলে নিতে চাই, যখন আমরা সেই হারাগাছায় গিয়েছি এবং যেই ফ্যাক্টরিগুলিতে আমরা ভেতরে যে কোনোভাবেই ঢুকতে পেরেছি, ফ্যাক্টরির পাশেই কিন্তু প্রত্যেকটা মালিক পক্ষেই দেখেছি আমরা সুরম্য প্রাসাদ। এবং যারাই এই বিড়ি ফ্যাক্টরিগুলোর মালিক দেখেছি তারা কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সাবেক সংসদ সদস্য এবং সেই এলাকার মানে প্রাক্তন ধনীরাই কিন্তু এই বিড়ির ফ্যাক্টরিগুলির মালিক বর্তমান। এবং প্রত্যেকটি শ্রমিককেই দেখেছি যে তাদের শোষণের কারণে তাদের ভেতরে একটা ভয় কাজ করে যে এই বিড়ির ফ্যাক্টরি ছেড়ে তারা যদি অন্য কোনো পেশায় যেতে চায় এবং সেখান থেকে যদি আবার ব্যাক করতে হয় তাহলে এই এলাকায় কিন্তু তারা থাকতে পারবে না, কিংবা এই ভয়টা কিন্তু আমরা তাদের মধ্যে দেখেছি এবং তারাও আমাদেরকে বলেছে। আরেকটা বিষয়, মানবাধিকার কমিশনের স্যারের কথা মানে শুনেই আমি বলছি যে স্যার বলেছেন যে সরকার ঠিক করে দিয়েছেন যে 31 টাকা মজুরি, কিন্তু আমরা কোনো ফ্যাক্টরির ভেতরে কিন্তু 1000 বিড়িতে 31 টাকা মজুরি এরকম কিছু শুনতে পারিনি। সেখানে আমরা শুনেছি যে 20 থেকে সর্বোচ্চ 25 টাকা দেয়া হয় এবং সেটাও কিন্তু 5-6 জনের একটা গ্রুপের মাঝে। তো তারা আমরা দেখেছি যে সর্বক্ষণই শোষণের ভয়ে সেখানে তাদের যে অবস্থাটা থাকে এবং তারা জানে যে এখান থেকে একবার যদি তারা চলে যায় এবং কোনোদিনও তারা এই গ্রামে আর ফিরে আসতে পারবে না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা চলে যাব আমাদের সেই শ্রমিক নেতা যাকে আমরা প্রথমেই পরিচয় করিয়েছিলাম, জনাব আব্দুর রহমানের কাছে, যিনি আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন। আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটি দেখেছেন বা আপনি অনেক প্রশ্ন আপনার মধ্যে জন্ম নিয়েছে। তবে আপনার কাছে আমার ছোট্ট প্রশ্ন রয়েছে একটি, সেটা হচ্ছে যে আপনারা যারা বিড়ি শ্রমিকদের স্বার্থ নিয়ে আন্দোলন করছেন তারা কি আসলে এই বিষয়গুলোর সঙ্গে নিশ্চয়ই আপনারা পরিচিত, আসলে সেই বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ বা সুনির্দিষ্ট কোনো মন্তব্য রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে জি আপনার প্রশ্নের জন্য। আমরা বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বিড়ি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু বাংলাদেশের বিড়ি শিল্প, বাংলাদেশের বিড়ি শিল্পের পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান অবস্থা, এর প্রেক্ষাপট এমন একটা পরিস্থিতি সেখানে বিড়ি শ্রমিকদের কিছু করার ইচ্ছা থাকলেও তারা করতে পারে না। কারণ প্রত্যেক বছরই বিড়ির উপরে এমন একটা দুর্যোগ নেমে আসে, সেটা হলো সরকারের করনীতি, বৈষম্যমূলক করনীতির ফলে ওই সময়টা আমাদের এমন একটি আন্দোলন সংগ্রামে যেতে হয়, সেই সংগ্রামে মালিক শ্রমিক আমরা একাকার হয়ে যাই। একাকার হয়ে যাওয়ার কারণে মালিকদের কাছে অনেক সময়ই আমরা এরকম ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি না। আমরা জানি বাংলাদেশে আপনি হারাগাছার কথা বললেন, সেই হারাগাছায় এমন একটি পরিস্থিতি, একজন শ্রমিক 20, 30, 40, 50 হাজার কাগজ নিয়ে যায়, সেই শ্রমিক আবার এই মধ্যস্বত্বভোগীর মতো আবার সাধারণ শ্রমিকদের মাধ্যমে সেই কাগজ বিলি করে দেয়। জি, আপনার কাছে আমি একটু একটা প্রশ্ন করি জনাব আব্দুর রহমান, সেটি হচ্ছে যে আপনারা এই যে বিড়ি শিল্পে যারা শিশুরা কাজ করছে, একদম অপ্রাপ্ত বয়স যাকে বলা হয়, 4 থেকে 10 বছরের মধ্যে অনেক শিশু সেখানে আছেন, আর সেই বিষয়ে আপনারা যারা শ্রম আন্দোলন করছেন তাদের কোনো বক্তব্য আছে? তারা সেখানে কাজ করার কি যোগ্যতা রাখে বা তারা সেখানে কাজ কেন করছে বলে মনে হয় আপনার? মোটেই না, মোটেই না। বাংলাদেশে শিশু শ্রমিকদের কর্ম নিষেধাজ্ঞা এবং শিশু শ্রমিকদের কোনো কলকারখানায় কাজ করা যাবে না এমন একটি আইন আছে। কিন্তু থাকলেও যেখানে মালিকরা কাগজ বাসায় পাঠিয়ে দেয়,
কারখানার বাইরে কাজ হয়, সেখানে ঘর বাড়ি বাসা বাড়িতে যারা কাজ করে তাদের বয়স কত, তাদের আপনার হাইট কত, কি আসল বিষয়, এইটা কিন্তু অন্য কাউ জানে না। কারণ কাজগুলি কারখানাতে হয় না। কিন্তু কারখানার ভেতরে আমরা দেখানোর চেষ্টা করেছেন আব্দুর রহমান, আপনি সেটা নিজে দেখেছেন। যদি আপনি দেখতে না পারেন এই মুহূর্তের জন্য, আপনি আগামীকাল সকাল ঠিক 9টায় দেখবেন যে অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে কারখানার ভেতরে যে শ্রমিকরা কাজ করছেন তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমরা আরও অনেক প্রশ্ন নিয়ে আসবো। তবে আমরা চলে যাব জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে। তার কাছে একটি প্রশ্ন করেছিলেন আমাদের একজন দর্শক, তিনি বলেছিলেন যে আসলে যে সিভিল সার্জন বা যে ডিসি বা যে টাস্ক ফোর্সের কথা আমরা বলছি, তারা যখন দায়সারা কোনো মন্তব্য করেন বা কোনো জবাব দেন, ঠিক সেই বাস্তবতায় আসলে মানবাধিকার কমিশনের সেখানে কি করণীয় থাকে, বা আসলে স্থানীয় প্রশাসন যদি উদ্যোগ গ্রহণ না করেন তাহলে এই শ্রম কি কোনোদিনও বন্ধ হবে? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন তহিদুর রহমান সাহেব। হ্যাঁ, ডেফিনেটলি আসলে প্রাথমিকভাবে সরকারি কর্মকর্তাদেরই এই মনিটরিংয়ের কাজটা, তদারকির কাজটা করতে হবে। কারণ আমি আগেই বলেছি, শ্রম অধিদপ্তরে যে সমস্ত কর্মকর্তা রয়েছে, ফ্যাক্টরি ইন্সপেক্টর অ্যান্ড আদার্স, তাদেরকে করতে হবে, টাস্ক ফোর্সকে করতে হবে, সিভিল সার্জন সহ ডিসিকে এটা সার্বক্ষণিকভাবে নজরদারি করতে হবে। সবারই একটা দায়িত্ব রয়েছে যাতে শিশু শ্রম কোনোভাবে হতে না পারে, তাও এরকম ঝুঁকিপূর্ণ কাজে, যেখানে তামাক ফ্যাক্টরিটাকে আমরা আইএলও কনভেনশন অন 82 আমরা রেটিফাই করেছি। সেখানে আমরা শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজের তালিকা তৈরি করেছি এবং সেই ঝুঁকিপূর্ণ কাজের তালিকার মধ্যে এটা পরিষ্কার করে বলে দেওয়া আছে সেখানে 18 বছর নিচে কোনো মানুষ এই কাজগুলো করতে পারবে না, কিন্তু সেখানে তারা করে যাচ্ছে। তো এই ব্যাপারে উনি যেটা বলেছেন যে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের মানবাধিকার কমিশনের দায়িত্ব ডেফিনেটলি রয়েছে এবং এই দায়িত্বের জন্য আমরা যেটুকু করা দরকার, যারা এই কাজে ব্যর্থ হয়েছে, যাদের জন্য অনেক প্রাণ ইতিমধ্যে ঝরে পড়েছে এবং আগামীতেও চলতে থাকবে, অনাদিকাল ধরে চলতে থাকবে, সেই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য সুস্পষ্ট পরামর্শ আমরা সরকারকে দেব এবং খুব তাড়াতাড়ি আমরা বিষয়গুলো তদন্ত করে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা একটু আপনার কাছে আসি মেজবা কামাল, সেটি হচ্ছে যে আপনি তো সেই শ্রমিক নেতার বক্তব্য শুনেছেন এবং আপনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বক্তব্যও শুনলেন। একটি ছোট্ট বিষয় কি আপনার মাথায় আসছে কিনা যে আসলে এই বিড়ি শিল্প নিয়ে এক ধরনের হাইড অ্যান্ড সিক গেম আছে, ভেতরের বাস্তবতাকে এক পক্ষ একভাবে প্রকাশ করার চেষ্টা করছেন, অন্য পক্ষ তাদের সুবিধা মতো অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করছেন। এই দুয়ের মাঝখানে কি শিল্পটা বা এর সঙ্গে যারা যুক্ত তারা কি কোণঠাসা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন কিনা, আপনার মতামত কি? হ্যাঁ, নিশ্চয়ই পড়ে যাচ্ছেন। তো প্রথম কথা আমি বলি আপনার, যে দেখুন, বিড়ি শিল্পে শিশু শ্রম আছে, এটা তো বাস্তবতা এবং এটা থাকাটা অন্যায়, অযৌক্তিক। হ্যাঁ, এটা বন্ধ করতে হবে, এটা প্রথম কথা। তারপরে সেই সাথে যে কথাটা, যে শিশু শ্রম কি শুধু বিড়ি ইন্ডাস্ট্রিতে আছে তা তো না। বাংলাদেশে এমন কোন সেক্টর আছে যে সেক্টরে আপনার শিশু শ্রম নাই? আপনি দেখুন না কেন, আমাদের পরিবহন সেক্টর দেখুন, তারপরে আমাদের এখানে এই 10-11 বছর বয়সের 9-10 বছরের বাচ্চারা পর্যন্ত ট্রাক চালায়, হ্যাঁ, তারা বাসও চালায়, এরকম ঘটনা আছে। হ্যাঁ, তো কাজে আপনার সেগুলো আছে এবং সেগুলো সবার জীবনের জন্য হুমকি। আমাদের গার্মেন্ট সেক্টরের মধ্যে শিশু শ্রম আছে, মারাত্মকভাবে আছে। কাজে আপনার এই সবগুলো সেক্টরকে ধরেই কিন্তু শিশু শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সকল সেক্টরেই শিশু শ্রম অন্যায়, শিশু শ্রমকে বন্ধ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার ধরুন, এই আপনার বিড়ি ইন্ডাস্ট্রির কথা আমরা আজকে বলছিলাম। বিড়ি ইন্ডাস্ট্রি নিয়ে সত্যি একটা আপনার একটা হাইড অ্যান্ড সিক গেম আছে। হাইড অ্যান্ড সিক গেমটা কি, যে বিড়ি ইন্ডাস্ট্রির নিয়ে আপনার এখানে একটা বহুজাতিক কোম্পানির খেলা আছে। এখানে আপনার বিড়ির সাথে সিগারেটের একটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার আছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2040 সালের মধ্যে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছেন, শুধু ঘোষণা দিয়েছেন তাই না, এবং তাদের টার্গেটটা হচ্ছে যে অন্তত থাকলে হয়তো 5% পর্যন্ত থাকতে পারে, কিন্তু 95% আপনার ধূমপান বন্ধ করতে চায় সরকার। 100 ভাগ হয়তো করা যাবে না, কিন্তু অন্তত 95% করতে চায়। এটা কিন্তু একটা খুবই ভালো টার্গেট। কিন্তু আপনার 2040 সালের মধ্যে এটা করতে গেলে আজকে আপনি দেখবেন এখানে পুরুষদের মধ্যে 80 জন মানুষ বোধহয় আপনার সিগারেট খান। আমি একটু কথাটা শেষ করে আসছি। তো এখন ধরুন, ধূমপানের প্রধান উপকরণ যে সিগারেট, সেই সিগারেটকে যদি আপনি বন্ধ না করেন,
আপনি যদি বিড়িকে বন্ধ করেন, আপনার তামাকের উপকরণ গুল জর্দা সেগুলোকে যদি বন্ধ না করেন, শুধু বিড়িকে যদি টার্গেট করা হয়, তাহলে কিন্তু এই বিড়ির সাথে যুক্ত যে 18-20 লক্ষ মানুষ আছে সেই মানুষগুলো কিন্তু বিপদে পড়বেন। আর এই মানুষগুলোর জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তো করতে হবে। এটা না করে আমাদের অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 3 বছরের মধ্যে উনি বিড়িকে বন্ধ করবেন, তিনি কিন্তু বলছেন সিগারেট বন্ধ করতে পারবো না। তো এইভাবে আপনার মনে হয় যে এখানে একটা খেলা চলছে, এই খেলাটায় বিড়ি শ্রমিকরা যেন শ্রমিক হিসাবে, মানুষ হিসাবে ন্যায্য অধিকার পান। আমরাও চাইছি আসলে অধিকারটা তারা পাক এবং সেখানে কোনো শিশু শ্রমিক না থাকুক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কাজী রিয়াজুল হক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যারা টেলিফোনে যুক্ত হয়েছিলেন, আমাদের অনুসন্ধানী প্রতিবেদক এবং আমাদের সঙ্গে যিনি শ্রমিক নেতা যুক্ত হয়েছিলেন, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে আলোচনা আমরা শুরু করেছি, আলোচনাটা অনেক দীর্ঘ, আসলে এটা নিয়ে অনেক রকম কথা হতে পারে, অনেক রকম ব্যবস্থা থাকতে পারে, কিন্তু একটি কথা বলি, আসলে সব শিল্পই বাঁচুক বা মরুক, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে মানুষ বাঁচুক এবং শিশু আসলে নিরাপদ থাকুক। আমাদের সঙ্গে থাকবেন নিউজ 24-এর সঙ্গে। আগামী শনিবারে দেখবেন আপনারা ভেজালের স্বর্গরাজ্য টিম আন্ডার কভারের নতুন পর্ব। শুভরাত।